কামরুল হোসেন রশি তাকে আমাদের স্টেজে আসার জন্য বিশেষ অনুরোধ করা গেল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মঠবাড়ি উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সৈয়দ আবু ইউসুফ রাহান। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন যিনি পিরোজপুর সদর উপজেলা পরিষদের যিনি 95% ভোট পেয়ে পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, পিরোজপুর সরোয়ার্দী কলেজের নির্বাচিত ভিপি, পিরোজপুর ছাত্রলীগের অহংকার, যার নেতৃত্বে পিরোজপুর জেলা ছাত্রলীগ এক সময় সুসংগঠিত হয়েছিল, আমাদের সকলের প্রিয় বড় ভাই শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় এস এম বাইজিদ হোসেন, শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় এস এম বাইজিদ হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 29শে মে মঠবাড়িয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আজকে এই কালীবাড়ি কালীখোলা সদর ইউনিয়ন আন্দারমানিক গ্রামের নির্বাচনী উঠোন বৈঠকে উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, মঠবাড়িয়া পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস কাকা, উপস্থিত মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ভাই সহ মঠবাড়িয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে বসে থাকা মুরব্বিয়ান, মা বোনেরা, সবাইকে জানাই পিরোজপুর সদর উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এই যে প্রথম ধাপে যে নির্বাচন হয়েছে পিরোজপুর সদর, নাজিরপুর, ইন্দুরকানী, আমি সদর উপজেলায় 8 তারিখে উপজেলা নির্বাচনে পিরোজপুরের সর্বসাধারণের ভোটে, সর্বদলীয় সব স্তরের মানুষের ভোটে আমি নির্বাচিত হয়েছি উপজেলা চেয়ারম্যান হিসেবে। আমি আপনাদের এখানে আসছি বাইজিদ আহমেদ খানের নির্বাচনী প্রচারণা করার জন্য। একটাই কারণ, আমার নাম বাইজিদ, আর আপনাদের যে মঠবাড়িয়ার সন্তান ওর নাম বাইজিদ। আমরা পিরোজপুর সরকারি সরোয়ার্দী কলেজে ইন্টারে একসাথে পড়তাম। ইন্টার পাশ করে বাইজিদ ঢাকায় চলে গিয়েছিল। ঢাকা গিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে LLB-তে অনার্স মাস্টার্স করেছে, ওখানেই ছাত্র রাজনীতি করেছে। ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সভাপতি হওয়ার মাধ্যমে মঠবাড়িয়াকে বাংলাদেশের যে রাজধানী ঢাকা শহরে আরেকবার নতুন করে পরিচিতি রূপদান করেছে আপনাদের সন্তান, সেই বাইজিদ আহমেদ খান আমার বন্ধু। আমি আসছি, আমি চাইবো, আমিও এই জেলারই সন্তান। আমরা যখন পিরোজপুরে বসে শুনতে পাই যে মঠবাড়িয়া অমুক ইউনিয়নে অমুক গ্রামে সন্ত্রাসীরা নিরীহ মুরব্বী, বিভিন্ন জনের বিভিন্ন নেতার সমর্থকদের উপরে ওই ব্যক্তি পরিবারের লোকজন হামলা করেছে, রক্তাক্ত করেছে, তখন কিন্তু আমরা কষ্ট পাই। আমরা চাই পিরোজপুর জেলা বা মঠবাড়িয়া হোক একটি শান্তির জনপদ, একটি উন্নয়নের রোল মডেল হোক আপনাদের মঠবাড়িয়া। আপনারা যদি উন্নয়নে বিশ্বাস করেন, আপনারা যদি শান্তিতে বিশ্বাস করেন, তাহলে আপনারা আগামী 29 তারিখে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে বাইজিদ আহমেদ খানকে দোয়াত কলম মার্কায় নির্বাচিত যদি করতে পারেন, সকল ধরনের ভয় ডরকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে আপনারা 29 তারিখে সেন্টারে গিয়ে দোয়াত কলম মার্কায় ভোট দিবেন। আর ওই যারা রক্তচক্ষু দেখায়, যারা জুজুর ভয় দেখায়, আপনারা তাদেরকে ভয় পাবেন না। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা শুধু মঠবাড়িয়া বসে খুব দামারক দেখান, মশালটা কোন ধরনের কোন প্রতিহিংসা দেখা যায়, যদি কোনো অন্যায় কোন ধরনের রক্তক্ষরণ হয়, তাহলে আপনারাও শুনে রাখুন, আপনারাও কিন্তু এ থেকে বাদ পড়বেন না, আপনারাও কিন্তু এর
এর জবাব আপনাদেরকেও দিতে হবে। তার থেকে বরঞ্চ নির্বাচন, রাজনীতি, প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ জনগণের ভোটে যে দিনের মধ্যেই মঠবাড়িয়া উপজেলা একটি প্রশাসনের জননিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। কারণ একটাই, যে যেন পিরিজপুরের ইতিমধ্যে যে কয়টি আজকেও নির্বাচন হয়েছে স্বরূপকাঠি কাউখালীতে, আপনারা খোঁজ দিয়ে দেখবেন ভান্ডারিয়াতে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। এর আগে প্রথম ধাপে যে নির্বাচন হয়েছে সেখানেও কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা, সহিংসতা কিছুই হয়নি। কিন্তু মঠবাড়িয়াকে ঘিরে যদি এই উপজেলা নির্বাচনে যদি সহিংসতা হয়, তাহলে আওয়ামী লীগ সরকারের আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছে নির্বাচন হবে জনমুখী, জনগণ যাকে ভোট দেবে, যাকে ম্যান্ডেট দেবে সেই হবে উপজেলা চেয়ারম্যান। সেই নির্দেশনাকে যদি কেউ উপেক্ষা করে, বাধাগ্রস্ত করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে আসেন, তাহলে মঠবাড়িয়ার মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। তার প্রতিবাদ, তার উত্তর আপনারা 29 তারিখ আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমেই দিবেন। এবং আপনাদের যে সকল আত্মীয় স্বজন মঠবাড়িয়া উপজেলার মধ্যে বিভিন্ন ইউনিয়ন আছে, সবাইকে বলবেন আমরা মঠবাড়িয়া উন্নয়ন চাই। উন্নয়নকে যদি আপনারা ত্বরান্বিত করতে চান, শান্তির জনপদ হিসাবে যদি মঠবাড়িকে চান, তাহলে আপনারা বাজিদ আহমেদ খানকে ভোট দেবেন। এই আশাবান ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মঠবাড়িয়া উপজেলাবাসী। ধন্যবাদ বাইজিদ ভাইকে। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, মঠবাড়িয়া পৌরসভার সাবেক পৌর প্রশাসক, মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সফল সভাপতি, সাবেক ছাত্রনেতা, সংগ্রামী শিক্ষা অনুরাগী, শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় আজিজুল হক সালিম মাতুব্বর, শ্রদ্ধেয় আজিজুল হক সালিম মাতুব্বর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মঠবাড়িয়া সদর ইউনিয়নের আন্দারমানিক আজকের পথসভার সুযোগ্য সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের অভিভাবক, বারবার নির্বাচিত মঠবাড়িয়া পৌরসভার জননন্দিত মেয়র জনতা জনাব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস সাহেব মঞ্চে উপস্থিত আছেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা সেই বিকাল থেকে এখন পর্যন্ত বসে আছেন ধৈর্য সহকারে। যাকে উপজেলা আওয়ামী লীগ 29 তারিখ নির্বাচনে, 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আমরা আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রদান করেছি। আপনাদের সকলের ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছে, তিনি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একমাত্র আস্থাভাজন ব্যক্তিত্ব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ব্যতিরিকে ঢাকা মহানগর মধ্য জায়গায়, দক্ষিণের জায়গায় সভাপতি কেউ নির্বাচিত হতে পারেন নাই। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন বলছি, যাকে ব্যক্তিগতভাবে চিনেন এবং জানেন। সেই আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস.এম. বাইজিদ হোসাইন। তিনি আমাদের সাথে আছেন। আপনাদের পিরোজপুরের যদি কোনো সমস্যা হয়, আপনারা বাইজিদের নাম্বার আমরা আমাদের লোকজনের কাছ থেকে নিয়ে যাবেন। পিরোজপুর বাইজিদের বলবেন আমি বাইজিদ আহমেদকে দত কলম মার্কা তার প্যানেলে ভোট দিয়েছি, আমার এই পিরোজপুর সমস্যা হয়েছে। আপনাদের সকল সমস্যার সমাধান পিরোজপুরে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রতিটা জায়গায় বাইজিদ আহমেদ খানের অবস্থান আছে। এখানে বক্তব্য রাখছেন, এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই। আর যদি উপকারে যদি আসে, আবারও ভোটার দিয়ে বাকি বাদকে আপনারা ভোট দেবেন। তারপরে এখানে আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছেন মরহুম শাহাদাত হোসেন, যিনি এই মঠবাড়িয়া উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন। তার সুযোগ্য কন্যা, জ্যেষ্ঠ কন্যা জনাব সানজিদ ডাক্তার সুমনা প্রজাপতি মার্কা দিয়ে নির্বাচন করছেন। এই আজকে আমরা এভাবে প্যানেল দিয়েছি এ কারণেই, গত নির্বাচনে
ওরা পরিবর্তন করার জন্য সিদ্দিকুর রহমান সবাইকে বাদ দিয়ে তার বাইকনা সিফাতকে তারা মনোনয়ন দিয়েছে। আমরা এই জন্য মুরব্বীদের জায়গা করার জন্য সবাইকে দিয়েছি। রাজনীতির দক্ষিণ অঞ্চলে ঠিক রাখার জন্য আমরা শাহাদাত হোসেনের কন্যাকে আমরা মনোনয়ন দিয়েছি। আপনার দল মত নির্বিশেষে এই প্যানেলে ভোট দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচনে নৌকা মার্কা প্রতীক যদি থাকে, তার শেষ প্রতীক থাকে, তাহলে ভালো মানুষ নির্বাচিত হয় না। বিএনপিরা নির্বাচনে আসেন না, যার ফলে ভালো মানুষ কিন্তু নির্বাচন থেকে আস্তে আস্তে সরে গিয়েছে। নাকি কথা ঠিক না ঠিক? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপলব্ধি করলেন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যদি ভালো মানুষ নির্বাচিত না হয় তাহলে সমস্যার সৃষ্টি হয়, এলাকায় সমস্যার সৃষ্টি হয় না, মানুষের ন্যায় বিচার পায় না, সেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। এই জন্য কিন্তু জাতীয় মার্কা উঠে নিয়েছেন। এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলের অধিকার বাস্তবায়ন করার জন্য আগামী 29 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। যখন সর্বস্তরের লোকজন বায়েজিদ আহমেদ খানের প্যানেলে নির্বাচন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে সারা মঠবাড়িয়ার মানুষ, তখন ওদের দেখে মাথা খারাপ হয়ে গেছে। ওদের সন্ত্রাসীরা লেজ গুটিয়েছে। এখন ওরা কয় ভাই মিলে মানুষের উপর নিজেরা অত্যাচার শুরু করেছে। সাপ্রদায় বিএনপির রুমে দাঁড়াই রয়েছে, সিদ্দিকুর রহমান বাদশার বাড়বো তাকে মেরেছে। একজন প্রার্থী আগেও ইউনিয়ন পরিষদ হয়েছিল, তাকে আজকে মেরেছে। অর্থাৎ নিজের আশরাফুর রহমান অনেক করে কেন্দ্রীয় ছাত্র নেতা সবুজ সেক্টরে বেড়ে ওঠা আশরাফুর রহমান, আপনি ঢাকায় 30 জন সাংগঠনিক সম্পাদক থাকে বাংলাদেশে, ছাত্রলীগের কার্যকরী কমিটিতে 30 জন সাংগঠনিক সম্পাদক, যেহেতু সারা বাংলাদেশের বিষয়। আপনি তো 30 জনের একজন নির্বাচিত হয়েছেন। আর আমাদের যে প্রার্থী বায়েজিদ আহমেদ খান, সে তো সভাপতি, একজনই তাকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বানিয়েছেন। অতএব 30 জনের একজন আর একজনের একজন, এটা কি চারটেকার বিষয় নাই। বায়েজিদ আহমেদ খান আসার পরে ওদের অন্যায় অত্যাচার কিন্তু থেমে গিয়েছে, কি যায় নাই? 1 তারিখ আর 7 তারিখ নির্বাচিত হয়েছে নিরাপদ মঠবাড়িয়া করবে। সেই নিরাপদ মঠবাড়িয়ার নামে তারা মঠবাড়িয়াকে অনিরাপদ এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তখন মঠবাড়িয়ার মানুষ দিশেহারা। সেই মুহূর্তে আমরা বায়েজিদ আহমেদ খানকে, এই মঠবাড়িয়ার মানুষকে, মঠবাড়িয়ার মানুষ ইজ্জত রক্ষার জন্য আমরা কিন্তু তাকে নিয়ে মাঠে নেমেছি। আপনারা সমর্থন দিয়েছেন, আপনারা সাড়া দিয়েছেন, বিদায় আগামী দিন উজ্জ্বল ভবিষ্যৎ মঠবাড়িয়ার দেখা যাচ্ছে। বিচারের ভার আপনাদের, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। আজকের মঠবাড়িয়া 129 পিরোজপুর 3, একটি উপজেলা একটি সিট। এই একটি উপজেলা একটি আসনের উপজেলা চেয়ারম্যান একজন যোগ্য ব্যক্তিকে হতে হবে। যদি যোগ্য ব্যক্তি না হয়, গত 5টি বছর যে বরাদ্দ তারা পেয়েছে, 10টি বছর আশরাফ রিয়াজের কয়টা রাস্তা হয়েছে? একটা রাস্তাও কি গ্রামগঞ্জে হয়েছে? তারা করতে পেরেছে? যা করেছে রুস্তম পরাজি করেছে। আর একটা কথা বলি, বর্তমান যে এমপি মহোদয়কে আপনারা বানিয়েছেন, যেমনি ভাবেই হোক হয়ে গেছে, এই মঠবাড়ি আগামী 5টি বছর 1 টাকার উন্নয়ন করতে পারবে না। 20টি বছর মঠবাড়ি কিন্তু পিছিয়ে গিয়েছে। আমাদের যদি উন্নয়ন করতে হয়, তাহলে আমরা 29 তারিখ বায়েজিদ আহমেদ খানকে যদি নির্বাচিত করি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করে ওই এমপির চেয়ে যদি বেশি উন্নয়ন না করতে পারে এই বর্তমান এমপির চেয়ে, তাহলে আমরা আর আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আপনারা এই মঠবাড়ি নিরাপত্তার সাথে আপনারা বায়েজিদ আহমেদ খানের প্যানেলে ভোট দেবেন। আপনারা জানেন, এই যে গত নির্বাচনের সময় জাতীয় সংসদ রুস্তম আলী ফারাজি 4 কোটি টাকা টিআর কাবিকা পেয়েছে, কিন্তু ওরা খরচ করতে দেয় নাই। ওই টাকাটা রয়ে গেছে। ওরা নির্বাচনের 20 দিন পরে ওরা 4 কোটি টাকা পেয়েছে। এই 1 কোটি টাকা রুমে বসে নিজেরা ভাগ করছে। এই মাল কিনছে কিনা? তার বাইকটা আরিফুর রহমান সিফাত বাড়ি মামুদায় বাইক নিয়ে খায়। আপনারা কেউ জানবেন না, দেখবেন ওরা। এইটা জানার জন্যই কিন্তু আজকের এই, যদি জানার চেষ্টা না করেন তাহলে কোনোদিনও জানতে পারবেন না। এখন দেখা যায় সেই সুযোগ
হারিয়ে যাচ্ছে, এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি একটি লোকের মানুষ মাত্রায় তো অন্যায় অন্যায় ভুল ত্রুটি হবে না। একটা জন মামলায় পড়ছে, উকিল লাগলেও তো একজন বাদী দুজন উকিল লাগে না। যদি উপজেলা চেয়ারম্যান, এমপি বা চেয়ারম্যান সবই তারা থাকে, যাবেন কার কাছে? আমরা যাবো কার কাছে? মঠবাড়ি মানুষ ওদের হাতে জিম্মি হয়ে থাকবে। এই জিম্মি দশা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবাইকে বলি, আপনারা 29 তারিখ বিপুল ভোটের ব্যবধানে বাইজিদ আহমেদ খানের প্যানেলের বাইজিদ আহমেদ খান, সিদ্দিকুর রহমান বাদশাহ এবং সাজিদ আক্তারকে আপনারা বিজয়ী করবেন। মঠবাড়িয়ার ন্যায্য অধিকার ফিরিয়ে পাবেন। সামনে কিন্তু মঠবাড়িয়ার জরিপ কিন্তু বর্তমানে চলছে। সেই জরিপ অফিসে আগে 500 টাকার পর্চা, এখন কিন্তু 5000 টাকা। তারা এমপি পাওয়া থেকে ট্যাক্স দেয়। 20 লক্ষ টাকা টেবিল চুক্তি তারা নিয়ে গেছে। তারা 5টি নির্বাচন করেছে, কোথায় টাকা পেয়েছে? আর সমালোচনা করে আমাদের মধ্যে। আমি তো 40 বছর পর্যন্ত ব্যবসা করি, তারা কোথায় এত টাকার উৎস কোথায়? এই জনগণের টাকা, উন্নয়নের টাকা দিয়ে তারা সমস্ত ওয়ার্ডে ইয়াবার সন্ত্রাসী গাঁজাখোরকে মোটর সাইকেল কিনে দিয়েছে। তারা বিভিন্ন জায়গায় হয়রানি করে আর ওইখানে বসে সালিসি করে যে তার বাহিনী একজন যদি কথা না শোনে, সালিসি করে কথা না শোনে, এই আমার বাহিনী যাচ্ছে, হুঙ্কার দেয়, মানুষ বাধ্য হয়ে মানিয়ে যায়। কিন্তু সবাই আপনারা সেদিকে খেয়াল রেখে আপনার 29 তারিখ নির্বাচনে আমাদের প্যানেলকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন, এবার এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার দেখা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 29শে মের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকে আন্ধারমানিকে পথসভা 7, 8, 9 নম্বর ওয়ার্ডের এখানে সম্মানিত ভোটারবৃন্দ উপস্থিত আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রার্থী বাইজিদ আহমেদ খান, আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা আক্তার সুমনা এবং আমাদের প্রার্থী সিদ্দিকুর রহমান বাদশাহ সাহেবের একমাত্র সন্তান শিশিম, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাইজিদ আহমেদ খান তার বাড়ি হচ্ছে মিরুখালীর ভগীরথপুরে। সে যখন ভগীরথপুরে লেখাপড়া করে তখন ভগীরথপুর ছাত্রলীগের ওয়ার্ডের সে সভাপতি ছিল। এরপরে এসএসসি পাস করে এইচএসসি সে পিরোজপুরে লেখাপড়া করেছে। সেখানে সে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিল। বাইজিদ আহমেদ খান এই ওয়ার্ড ছাত্রলীগ দক্ষিণ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছে। ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হতে হলে পরে মাননীয় প্রধানমন্ত্রীর এজাজত লাগে বা অনুমতি লাগে এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে সেদিন সে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিল। এরপরে ঢাকা জাজ কোর্টে সে ওকালতি করেছে। এরপরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সে সদস্য পদ লাভ করেছে। সে এখন হাইকোর্টের অ্যাডভোকেট। আর পক্ষান্তরে আমাদের প্রতিপক্ষ প্রার্থী মঠবাড়িয়া আওয়ামী লীগের কোন পোস্টে গুরুত্বপূর্ণ কোন পদে সে কোনোদিন ছিল না। আমি মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজকে 2 যুগের বেশি সময় ধরে। এর মধ্যে এই উপজেলা তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বক্ষণে তাকে আমি ভালো করে চিনতামও না। আওয়ামী লীগের মিছিল মিটিং এ থাকা তো দূরের কথা, লেখাপড়া কত দূর সে করেছে সে জানে। এখন দক্ষতায় যোগ্যতায় আর এই গত 5 এই এলাকায় কোন জায়গায় কোনো উন্নয়ন করেছে? আপনাদের এই উপজেলা পরিষদে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করবে, আপনার বাড়ি থেকে মেইন রাস্তা পর্যন্ত রাস্তা, একটা ঘাটলা করবে, মসজিদের ওয়াজুখানা করে দেবে কিংবা কোনো মসজিদ সংস্কার করবে। এগুলো আপনারা কোথাও দেখেছেন? এই সব টাকা কিশোর গ্যাং বাহিনীকে লালন পালন করতে গিয়ে লুটেপুটে এই 5 বছর খেয়েছে। সুতরাং এই অযোগ্যতা এবং রাজনীতির অনভিজ্ঞতা
আর পক্ষান্তরে আমাদের প্রার্থীর রাজনৈতিক দক্ষতা, যোগ্যতা এবং লেখাপড়া রিয়াজউদ্দিন আহমেদের চেয়ে বেশি না কম? সুতরাং বায়েজিদ আহমদ খানের প্যানেলকে, বায়েজিদ আহমেদ খানকে 29শে মে নির্বাচনে এ কারণে ভোট দিতে হবে। এই মঠবাড়িয়া আমরা পার্লামেন্ট ইলেকশনে, 7 জানুয়ারি ইলেকশনে, পলাশছড়ি প্রতীকে নির্বাচনে প্রতিটা সভায় বলেছি নিরাপদ মঠবাড়িয়া করবো আমরা। কিন্তু 7 জানুয়ারি নির্বাচনের পর কি আমরা মঠবাড়িয়াকে নিরাপদ পেয়েছি? অনিরাপদ মঠবাড়িয়া হয়ে উঠেছে কিছু সন্ত্রাসীদের তাণ্ডবে। তারা মানুষের হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। আজকেও একজনের সোনাখালীতে হাত ভেঙে দিয়েছে। আশরাফ সাহেব নিজে এখন মানুষকে থাপড়াচ্ছে, রিয়াজ সাহেব নিজে মানুষকে লাথি মারছে। এমনি সন্ত্রাসী কর্মকাণ্ড যে নেতৃত্ব করে তাদের অনুসারীরা কি করতে পারে আপনারা বুঝে নেবেন। কাজেই 29শে মে নির্বাচনে এই হানাহানি, এই রক্তাক্ত মঠবাড়িয়া থেকে নিরাপদ মঠবাড়িয়া করতে হলে পরে বায়েজিদ আহমেদের নেতৃত্বে এই মঠবাড়িয়ায় নিরাপদ মঠবাড়িয়া করা সম্ভব। আর সে কারণে 29শে মে নির্বাচনে বায়েজিদ আহমেদ খানকে দত কলমে, সিদ্দিকুর রহমান বাদশা সাহেবকে টিয়া পাখি মার্কায় এবং সাজিদা আক্তার সুমনাকে প্রজাপতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি, আপনার আমার সকলের প্রিয় নেতা, প্রিয় মানুষ, যিনি সকল কিছু ছেড়ে আপনাদের আমাদের সকলের পাশে এসে দাঁড়িয়েছেন। আগামী 29 তারিখ যাকে আমরা ভোট বিপ্লবের মাধ্যমে ভোট দিয়ে প্রমাণ করে দিব এই মঠবাড়িয়ার মাটি বায়েজিদ আহমেদ সাহেবের ঘাঁটি। তাই আমরা প্রিয় নেতার বক্তৃতার আগে সবাই একটু তাকে দেখিয়ে দিতে চাই। বায়েজিদ ভাইয়ের মার্কা কি আছে? সবাই একসাথে মা বোনের সবাই একসাথে বলতে হবে, বায়েজিদ আহমেদ খান সাহেবের মার্কা কি আছে? কোন মার্কা? সবাই পড়, হাতে তালি, পিছিয়ে পড়ে, সবাই পড়ে, বায়েজিদ ভাইয়ের মার্কা নাকি? সবাই পড়, জোরসে বল। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের বক্তব্য শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মঠবাড়িয়া সদর ইউনিয়নের একাংশ এই আমধার মানিকে দোয়াত কলম, টিয়া পাখি এবং প্রজাপতিকে সমর্থন দিয়ে এই অঞ্চলের গণমানুষ ঐক্যবদ্ধভাবে আজকের এই নির্বাচনী পথসভার যে আয়োজন করেছেন, আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই রাতেও আপনারা সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করে আমাদের বক্তব্য শোনার জন্য বসে আছেন। আপনাদের প্রতি ঋণী হয়েছি আমরা, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই পথসভার প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই আপনাদের মধ্যে বক্তব্য প্রদান করেছেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছে অহংকার জননেতা জনাব এস.এম. বায়েজিদ হোসেন সহ মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, আলাউদ্দিন আল আজাদ সহ বাবু শরীফ সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের মেধাবী তারণ্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমান বাদশা সাহেবের সুযোগ্য সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা মেধাবী নেতৃত্ব জনাব শাহরিয়ার সিদ্দিক সিসিম। বক্তব্য রেখেছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মঠবাড়িয়া উপজেলা পরিষদের প্রথম স্বনামধন্য চেয়ারম্যান জননেতা মরহুম সাদাত হোসেনের সুযোগ্য কন্যা সানজিদা আক্তার সুমনা সহ
অনেক নেতৃবৃন্দ, সকলের নাম না বলার কারণে দুঃখ প্রকাশ করছি। কেননা অধিকার রক্ষার জন্য, আপনাদের ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য, স্বাধীনভাবে ব্যবসা রক্ষার জন্য, হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়িঘর রক্ষার জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য, যোগ্য নেতৃত্ব সৃষ্টি করার জন্য, প্রতারণার বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসাবে এই নির্বাচন আমাদের জন্য। আর পৌর শহর থেকে শুরু করতে যাচ্ছে এই মঠবাড়িয়া। পাশাপাশি আমরা কি লক্ষ্য করলাম, 2019 সালে আশরাফুর রহমান যখন নৌকার মনোনয়ন না পেলেন, আমরা অনেকেই সেদিন প্রার্থী ছিলাম। আজিজুল হক, সেলিম মাতুব্বর সহ অনেকেই তখন নৌকার মনোনয়নটি সঠিক ব্যক্তিকে না দেয় বিএনপি জামাতের ভোট দিয়ে আর এক অযোগ্য ভাইকে আপনাদের মাঝে দাঁড় করিয়ে দিয়ে সেই বিএনপি জামাতের ভোটে সেদিন উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। সেদিন তার সেই চালের সিন্ডিকেট করে, কম মূল্যে সিন্ডিকেট করে সরকারের যে অর্থ উন্নয়ন কর্মকাণ্ডে সেই চাল কম দামে কেটে কোটি কোটি টাকা কামাই করে এই মঠবাড়িয়ার মানুষের রক্ত চুষেছে। ওদের নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য নেই। আজকে আশরাফুর রহমান সাহেব আমাদেরকে অবৈধ টাকার কথা বলেন। আমি প্রশ্ন রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, অনেক গল্প শুদ্ধ ভাষায় মঠবাড়িয়ার মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে, মঠবাড়িয়ার মানুষকে ধোঁকা দিয়ে আপনি 7 জানুয়ারি আপনার আরেক ভাই এনজিও কর্মী থেকে এনে উপজেলা চেয়ারম্যান বানালেন, আর এক ভাই গার্মেন্টস কর্মী থেকে 15 দিনের ছুটিতে এনে আবার জনগণের মধ্যে মিথ্যাচার। অনেক মেধাবী নেতৃত্ব সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা কাউকে কোনো শিশু কিশোর বাহিনী তৈরি করতে দেখিনি। আমরা মঠবাড়িয়ায় লাশের রাজনীতি দেখিনি, সম্মানী ব্যক্তিদের সম্মানহানি করতে দেখিনি, সরকারি অর্থ শিশু কিশোরের নামে নামে বরাদ্দ করে মোটর সাইকেল কিনে দিতে দেখিনি। প্রিয় উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, এই কথাটি কেন বলছি? অধিকার রক্ষার জন্য তিনি কি বলে? আমরা এই রুস্তম আলী ফরাজীকে বিগত দিনে দেখেছি বলিষ্ঠ কণ্ঠে সংসদে কথা বলে অধিকার আদায় করে হাজার হাজার কোটি টাকার প্রকল্প সমাপ্ত হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে টেন্ডার হবে, যার সুফল আমরা মঠবাড়িয়ার মানুষ পাবো। আমাদের আর চরখালিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে না, হবে না। পাশাপাশি আমরা এই মঠবাড়িয়ায় কি দেখতে পেলাম? এই 5 মাসে একটি ইটও এই এমপি পাস করতে পারলেন না। আমাদের মঠবাড়িয়ার উন্নয়ন থেমে গেল। আস্তে আস্তে মঠবাড়িয়া অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে। সামনে যাকে পায় তাকে মারধর করে। আজকে সাপলেজা মেরেছে, 3 দিন আগে আমরা গাছিয়ায় মেরেছে, আর একদিন আগে সাপলেজা মেরেছে। নিজেই এখন মানুষের গায়ে হাত দেয়, রাতে ঘুমায় না। পাগল হয়ে গেছে আপনাদের জনস্রোত দেখে। রাজনৈতিক দেউলিয়া তো হতেই হবে, কেননা নিজেকে অনেক বড় নেতা দাবি করে, আপনাদেরও তাকে চিনতে হবে। ঢাকা শহরে ছাত্র রাজনীতি করার সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের সহযোগিতায় তাকে বাসা থেকে ঘেরাও করে 9 মাস কারাগারে আটকে রেখেছিলেন তাকে। তখন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, তিনি যদি রাজনীতিবিদ হতেন, সঠিক পথে চলতেন, দল রাষ্ট্র ক্ষমতায়, ছাত্রলীগের বড় নেতা কি কারণে জেল খাটবেন? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। জেল খাটার পরে ছাত্র রাজনীতি থেকে প্রত্যাখ্যান হয়ে যখন ভবঘুরের মতো ঘুরে বেড়াতো, পার্কের গেটে অপকর্মে লিপ্ত থাকতো, রফিউদ্দিন আহমেদ ফেরদাউস সাহেব মঠবাড়িয়ায় তরুণ নেতৃত্ব সৃষ্টি করার জন্য তাকে মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যান বানালেন। উপজেলা চেয়ারম্যান হওয়ার পর আবার শিশু কিশোর বাহিনী তৈরি করে অপকর্ম শুরু করলেন। আবার রফিউদ্দিন আহমেদ ফেরদাউস, যিনি রাজনৈতিক আদর্শিক পিতা হতে পারে, কারণ ছাত্রলীগের তার সময়কার অনেক নেতা এখনো কোনো রাজনৈতিক পরিচয় পাননি, এখনো হতাশ হয়ে ঘুরে তাকে এনে মঠবাড়িয়ায় প্রতিষ্ঠিত করেছে। তার বিনিময়ে ফেরদাউস সাহেবকে 2টি হত্যা মামলা দিলেন। 2018 সালে যখন রাজনীতির ক্রাইসিস মোমেন্ট,
যখন সকল দলের অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার রুস্তম আলী ফরাজি সাহেবকে মহাজোট থেকে মনোনয়ন দিলেন, তখন তিনি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত উপেক্ষা করে হয়ে কিছুদিন পরেই কোনো কারণ ছাড়াই বিএনপির কাণ্ডারি রুহুল আমিন দুলাল সহ নেতাকর্মীদেরকে পেটালেন। 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রী তার সকল অপকর্মকে বিবেচনা করে সুকৌশলে তাকে নৌকা প্রতীকটি দিয়ে জাতীয় পার্টিকে মনোনয়ন দিলেন। তারপরে যোদ্ধা বৃন্দ রয়েছে, তাদের কাউকে সমর্থন দিয়ে কেন উন্নয়নের জোয়ার বসিয়ে দিলেন না? এখন আবার উপজেলা পরিষদের নির্বাচন, এই যে অযোগ্য ভাই যিনি সকল প্রকল্পের বরাদ্দ পার্সেন্টেজ দিয়ে বিভিন্ন জায়গায় বরাদ্দ দিয়ে টাকা আত্মসাৎ করে এর বিরুদ্ধে বক্তব্য দেয়, 3 তলা বাড়ি কি দিয়ে করলো, ওর বাপদাদার কি আছে? এই বিল্ডিং অবৈধ। ইতিমধ্যে আমরা দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছি, খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ওদের আরেক চাচাতো ভাই তাইজুল বাড়ি করেছে যেখানে আশরাফ সাহেব থাকে, 3 আমাকে বলা হয় আমাকে হায়ার করে প্রার্থী এনেছে। আমি এই মঠবাড়িয়ার মাটিতে ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি শুরু করেছি। 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কোনো কিছু চাইতে আসেনি। আমরা যখন লক্ষ্য করলাম মঠবাড়িয়ার বর্তমানে রাজনীতির এক কঠিন ক্রান্তিকাল, আমরা যখন লক্ষ্য করলাম মঠবাড়িয়ার সাধারণ মানুষকে বারবার ধোঁকা দিয়ে প্রতারণা করে মিথ্যাচার করে একজন অযোগ্য ভাইকে আপনাদের মাঝে দাঁড় করে দিয়ে এনজিও কর্মীকে উপজেলা চেয়ারম্যান, গার্মেন্টস কর্মীকে এমপি বানিয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল কি আমরা একজন গার্মেন্টস কর্মী আর একজন এনজিও কর্মীর হাতে ছেড়ে দিতে পারি? আমাদের নেতৃত্বের পরিবর্তন দরকার। রুস্তম আলী ফরাজি সাহেব অনেক বছর এমপি ছিলেন, আমরা পরিবর্তন চাই। আপনারা যেটাই মনে করেন, জেনে না জেনে যাই বলেন, ভুল ভ্রান্তি হতে পারে। পরিবর্তন আমরা সময়ের প্রয়োজনে চাই। পরিবর্তন আমরা কেউ পরিবারতান্ত্রিক রাজনীতি করেনি, কেউ মঠবাড়িয়ার উন্নয়ন থামিয়ে দেয়নি। তোমরা কারা, কোন জমিদার, কোন অস্তিত্ব রয়েছে মঠবাড়িয়ায়, কোথাকার কোন জমিদারের সন্তান নাতি? আমি এ কথা বলতে চাইনি। যারা শুনছেন বিবেচনা করবেন, সম্পূর্ণ শুনবেন। আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় মিথ্যাচার করা হয়। আইনজীবী হিসাবে রয়েছি, পারিবারিক ব্যবসা বাণিজ্য রয়েছে, আমাদের যে সমস্ত সম্পদ রয়েছে সবকিছু বৈধভাবে আমরা সরকারকে ট্যাক্স দিয়ে উপার্জন করেছি, যা আমাদের হলফনামায়, যা আমাদের আয়কর রিটার্নে রয়েছে। আমি আশরাফুর রহমানকে প্রশ্ন করতে চাই, তুমি 2014 সালে মঠবাড়িয়ায় আসলা ভান্ডারিয়ার টাকা নিয়া, 2019 সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলা ভাইকে ভান্ডারিয়ার টাকা নিয়া। তোমার বই যে বাসায় থাকে সেই বাসা ভাড়া 50,000 টাকা আমাদের স্ক্যাটনে। তাহলে এই যে 5টি নির্বাচন করলেন, কোটি কোটি টাকা বিলাচ্ছেন, বাপ দাদার জমিদারি নাই, দাদা চৌকিদার ছিলেন। আমি বলতে চাই নাই, আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বলে আমার নাকি বাপ দাদার কোনো পরিচয় নেই। পরিষ্কার ভাবে বলছে, আমার দাদারও 200 বিঘা জমি, আমার নানারও 200 বিঘা জমি। সুতরাং আমাকে বলে আমি নাকি ফেসে এসেছি, আর ওর দাদা ছিল চৌকিদার লিস্টেড। এটা কিন্তু মিথ্যা নয়। ওর বাবার 10 বিঘা জমি নাই এই শহরে, ওর এই পৌরসভায় কোনো বাসা বাড়ি নাই। ওরা আমাদের পরিবার নিয়ে কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, অনেক বড় কথা বলে। আমরা যতটুকু জানি, ইয়াবা সেবন করতে করতে মাস্টার্স পাস আর করতে পারে নাই। জেলখানায় কেটেছে ছাত্র জীবন অপকর্ম করতে করতে। অনেক বড় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হতে চেয়েছে, পারে নাই। কেন্দ্রীয় সভাপতি হতে চেয়েছে, জেলখানায় ছিল তখন। এ নাকি মঠবাড়িয়ার বিশাল নেতা, এখন রাজনৈতিক দেউলিয়া হয়ে পদ পদবি নেই। মঠবাড়িয়ার মাটির কৃতি সন্তান, ডাকাতি করলাম। এই রাজনৈতিক দেউলিয়া ভবঘুরে ইয়াবার সম্রাট, এই
এই শিশু কিশোর বাহিনীর গডফাদার সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, এখন উন্নয়নকে ধ্বংস করে দিচ্ছে। এবার বিবেচনা করেন আপনারা, নির্বাচন যেটাই আসবে সেটাই তাদের ভাইদের করতে হবে কেন বলেন? আমাদের দেওয়ার দরকার নাই। আমি মঠবাড়িয়ায় নির্বাচন বরাদ্দ দিচ্ছে, আবার তার টাইনে যখন দেখলাম আগের রাস্তাঘাট কেটে নিজের মতো করছে, যখন দেখলাম জাতীয় নির্বাচনে তাদের পক্ষে যারা ছিল না তাদেরকে অমানসিক নির্যাতন করছে, যখন দেখলাম মঠবাড়িয়ার ব্যবসায়ীদের লিস্ট করা হচ্ছে সকল দোকানদারের, যে উপজেলা চেয়ারম্যান হওয়ার পর এদের কাছ থেকে সাপ্তাহিক চাঁদা দাবি করা হবে, সকল ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হবে, তখন আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী অনেককে বাড়ানোর জন্য চেষ্টা করেছিলাম। আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন ফেরদাউস চাচাকেও বলেছিলাম, সেলিম ভাইকেও বলেছিলাম, তিনি বলেছে আমি পৌরসভার নির্বাচন করব। লাস্টে এমনকি আমার শ্বশুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি খলিলুর রহমান সাহেবকেও বলেছিলাম, কেউ নির্বাচন করতে রাজি হননি। তখন আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, এই নির্বাচনে যদি কোনো ব্যক্তি প্রার্থী না হয় তাহলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে আপনারা যখন কোনো কাজে তাদের কাছে যাবেন, তারা বলবে তোমরা কেন এসেছো, তোমাদের ভোটের প্রয়োজন হয়নি, আমাদের বিরুদ্ধে কেউ নির্বাচন করেনি। ওদের অহংকার আরো বেড়ে যেত। এই মানুষ উন্নয়ন থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য, রাজনৈতিক ভাবে আপনাদের ছায়া দেওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। প্রিয় উপস্থিতি, এই ধরনের রাজনৈতিক দেউলিয়া যারা মানসিকভাবে ছোট লোক, আর্থিক কথা বলছি না, মানসিকভাবে ছোট লোক, যারা একটি ওয়ার্ডের পদও মানুষকে দেয় না, আমাদের দেওয়ার দরকার নাই। আমি ঘোষণা করেছিলাম আসার পর, তার চাচাতো ভাই যদি কাউকে বানায় আমি প্রার্থী হব না, কিন্তু পরিবার থেকে বের হয়ে আসতে হবে। আপন ভাই খেলা চলবে না, কারণ তোমাদের এই মঠবাড়িয়ায় রাজনীতিতে কোনো ভূমিকা নেই। তোমরা তোমার এক চাচা কেএম লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় নুরুল ইসলাম বিএসসি সাহেবের নাম ব্যবহার করতা বিভিন্ন জায়গায় 14 সালে, এখন তার নামটিও নেও না। তোমরা ফেরদাউস সাহেব এনে রাজনীতিতে বাঁচালেন, তাকে তোমরা আজে বাজে বক্তব্য মনে দাও। সেলিম সাহেবরা রাজনীতিতে সহযোগিতা করলেন, আপনারা বিভিন্ন সময় ভোট দিলেন, জনগণকে জিম্মি করতে চায়। ওদের উদ্দেশ্য খুব পরিকল্পিত ভাবে একটি গুরুত্বপূর্ণ চেয়ার ওদের পরিবারের মধ্যে নিয়ে আপনাদেরকে শোষণ করবে। আমি তো মাইকে বলছি লাইভে, আশরাফ ভাই তিনি কিভাবে 14 থেকে 24 সাল পর্যন্ত 5টি নির্বাচনে মিনিমাম 50 কোটি টাকা খরচ করলেন, এই টাকা কোথায় পেলেন পরবর্তী বক্তব্যে যিনি বলেন। আমার যা সম্পদ রয়েছে, আমার আয়করে রয়েছে, এর বাইরে আমার কোনো সম্পদ নাই। আপনি কি দিয়ে চলেন? ভোট টাকায় চলেন বুঝি, বউ পায় 40,000, বাসা ভাড়া 50,000, কিভাবে এত টাকা বিলান? কোথা থেকে আসে? ঢাকায় কোনো রাজনৈতিক অবস্থান নেই, কোনো ব্যবসা নাই, কোথায় পান এই টাকা? উল্টো আমাদেরকে কলঙ্কিত করার জন্য মিথ্যাচার করে আমরা নাকি কালো টাকার মালিক। তার দাদা চৌকিদার ছিল, আমাদের বলে আমাদের নাকি বাপদাদার কোনো পরিচয় নেই। আমার দাদা যত বিঘা সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করছে, তার 10 ভাগের 1 ভাগ সম্পদ ওর দাদার নাই, ওর বাবার নাই। আমি একথা বলতে চাই না। এই পৌর শহরে কোনো বাসা বাড়ি নাই, হোল্ডিং নাম্বার নাই। আপনারা ভর্তি এমপি বানিয়ে দিয়েছেন একটি আশা নিয়ে, পরিবর্তনের স্বপ্ন নিয়ে, কিন্তু তার কি ইচ্ছা? সে আপনাদের জিম্মি করতে চায়। তা না হলে সকল চেয়ার কেন একজন অযোগ্য ভাইকে দিতে হবে? আমাদের দেওয়ার দরকার নেই। তাদের সাথে যোগ্য নেতারা রয়েছে না, সে সমস্ত নেতারা সবাই চুরি করছে। বড় বড় বীর মুক্তিযোদ্ধারাও আছে, কোনো প্রতিবাদ করে না, তাদের কোনো স্বপ্ন নেই। আমরা জানতাম
পুরুষ স্বপ্নবাজ হয়, এখন দেখি তারা সকলে স্বপ্নহীন নারী হয়ে গেছে, জিম্মি হয়ে গেছে তারা। আমাদের দেওয়ার নাই, আশেপাশে যোগ্য নেতা ছিল তাদের কাউকে দিতা, তুমি বারবার কেন তোমার অযোগ্য ভাইদের এনে দাও? আর তাদের পিছনে কিছু লোভী চাটুকার টিয়ার কাবিকা খাবে, স্কুলের সভাপতি হওয়ার লোক, অন্যান্য লোভী ছাড়া কেন থাকে আমি জানি না। এই জনগণকে ধোঁকা দিয়ে মঠবাড়িয়ার উন্নয়ন থামিয়ে দিল। তাকে তো জনগণের প্রত্যাখ্যান করা উচিত। তুমি আমাদের সাথে প্রতারণা করে অযোগ্য ভাইকে আমাদের মাঝে দিলা, আমার এই মঠবাড়িয়ার উন্নয়ন থেমে গেল, তুমি কে আর প্রত্যাখ্যান করলাম। যারা ঘরে চাটুকার লোভী সালিশ বাণিজ্য করতে চায়, টিয়ার খাবিকা চায়, এর বাইরে কোন লোক তাদের সাথে থাকা উচিত নয় বলে আমি মনে করি। কারণ এই সমাজের দায়বদ্ধতা আমার একার নয়, আপনাদের সকলের। যখন দেখেন চারিপাশে মাদকাসক্তে ভরা, মাদক সেবন করছে, শিক্ষার পরিবেশ নেই, অসৎ সঙ্গ দিচ্ছে, আপনার সন্তান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। এটাই আপনার পরিবেশ নষ্ট, আপনার ভবিষ্যৎ পরিবার নষ্ট, আপনার ভবিষ্যৎ অন্ধকার, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। আমরা যখন দেখি একজন এনজিও কর্মী আর একজন গার্মেন্টস কর্মী মঠবাড়িয়ার দুটি গুরুত্বপূর্ণ চেয়ার, চৌকিদার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সাক্ষাৎ করার সুযোগ হয়েছে, প্রধানমন্ত্রীর স্নেহ পেয়েছি, এমপি মন্ত্রীদের সাথে অবাধে চলার সুযোগ পেয়েছি, ব্যবসা বাণিজ্য করেছি, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করছি। আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে কি নেওয়ার থাকবে? বোনাস কিছুই গ্রহণ করব না, উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়ি নিব না, উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবন নিব না, কারণ এর প্রত্যেকটি আমার আছে, সামনে আরো কেনার সামর্থ্য আছে। সুতরাং আমি মনে করি সেবার কোনো বিনিময় হতে পারে না। সেবা 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 দিব, আবার বেতন নিব। ওরা কি প্রকার বেহায়া নির্লজ্জ! আরেকটি কথা বলি, নির্বাচনী আচরণ বিধিমালা আছে যে এমপিরা ওই এলাকার স্থানীয় সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। অনেক সময় এমপিরা যদি ওপেন হস্তক্ষেপ করে, নির্বাচন কমিশন তাদেরকে চিঠি দেয়, তলব করে, শোকজ করে অথবা ব্যবস্থা নেয়। আমাদের যিনি এমপি শাহনাজ আপা, তিনি আমাদের এই ডাক বাংলায় থাকে, বাসা বাড়ি নাই, ডাক বাংলায় থাকে। নির্বাচনকালীন সময় সকল এলাকার মানুষ ডেকে এনে একে রাস্তা দেব, একে টিয়ার দেব, একে ড্রাম দেব, একে কাবিখা দেব, এই প্রতিশ্রুতি দিয়ে দিব। বাংলাদেশের প্রধানমন্ত্রীরও কোন টোল, কোন সরকারি চাঁদা, কোন সরকারি অর্থ মওকুফ করার ক্ষমতা নেই আইন পাশ না করে। আছে, আমি যদি সকল অটোরিকশা কিংবা সকল গাড়ির টোল বাৎসরিক কত টাকা হয়েছে সেটি যদি ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভায় জমা দিয়ে দেই, তাহলে আমি 1 বছরের জন্য, 2 বছর, 5 বছরের জন্য ফ্রি করে দিতে পারবো। ওরা সেটি না করে জনগণকে, এই ড্রাইভারদেরকে বোকা বানিয়ে 3 মাস পরে দেওয়ার একটি চেষ্টা করেছিল। জানি না কত দূর হয়েছে, তাদের ভোট নেওয়ার জন্য। ভোট হয়ে গেলে আবার 3 মাস পর সবাই টাকা দিতে হবে। তো তোমরা এত পারো, তোমরা টাকাটা দিয়ে দাও। তোমরা লুটে পুটে তো কম খাচ্ছ না, বিল্ডিং বানাও 3 তলা, তোমরা চাউল ফ্যাক্টরি করো, নির্বাচন যেটা আসে সেটা করো। তোমরা এই অটোরিক্সার টাকা কটা দিয়ে দাও, 20 লাখ টাকা হয়, অসুবিধা কি? 25 লাখ 30 লাখ দাও না কেন? তোমরা ভোট দিলা, তোমরা সরকারের অর্থ রুমের মধ্যে আটকে বরাদ্দ হওয়ার জন্য চেয়ারম্যানটাও তোমরা নিতে চাও, সরকার জনগণকে আটকিয়ে শোষণ করতে চাও। তোমরা জনগণের জন্য করছো কি? এক একটা নির্বাচন আসে, এক একটা প্রতারণার আশ্রয় নেয়। সুতরাং এই সমস্ত মানুষ যারা
বিভিন্ন সময় কৌশলে চলে, মানুষকে কিছু দেয় না, শুধু মানুষের কাছ থেকে নিতে চায়। এখন দেখেন আশরাফ সাহেব অনেক ভালো নেতা, সৎ নেতা, যোগ্য নেতা, নিজের কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোথা দিয়ে টাকা আসে? গেল উপজেলা পরিষদের বাসভবন, জেনে রাখবেন সেই বাসভবনে এই নির্বাচনের কোনো কার্যক্রম পরিচালনার বিধান নেই, সরাসরি চিঠি দিয়েছে। বেহায়ার মতো সেই বাসভবন তো ছাড়েই নাই, ওখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড রাত ৩টা-৪টে পর্যন্ত পরিচালিত করে। এই হলো মঠবাড়িয়ার সৎ নেতা। সুতরাং আপনাদের বিগত সময় ধোঁকা দিয়েছে, আপনাদেরকে প্রতারণা করেছে, আপনাদের উন্নয়ন থামিয়ে দিয়েছে। পার্শ্ববর্তী আসনের যোগ্য এমপিরা এলাকার গণমানুষের কথা বলে অনেক প্রকল্প পাশ করেছে। আমরা এই রাস্তাটি দীর্ঘদিন, এই উদাহরণ দেয় বিভিন্ন বক্তব্যে, এখনো বলছি, এই রাস্তাটি মেরুখালী পর্যন্ত কাজ চলমান। এই গত 1-2 বছর প্রচুর ধুলায় আমরা কাটাইছি না? সামনের দিনে এই এমপি নতুন রাস্তা পাশ করা অনেক দূরের কথা, মঠবাড়িয়ায় যে আগের নেতারা হাজার হাজার কিলোমিটার রাস্তা পাশ করাইয়া রাখছে, এখন যেটা আছে সেটা তো সময়ের প্রয়োজনে আস্তে আস্তে ভেঙে যাবে। 6 মাস, 1 বছর, 2 বছর পর মেরামত করা, যেটাকে রিপেয়ারিং বলি আমরা, করতে হয়। এই রাস্তা মেরামত করার যোগ্যতাও এর নাই। আপনাদের কপাল আমি ধুলায় দেখতে পাচ্ছি সামনে, কেননা এই হাজার হাজার কিলোমিটার রাস্তার রিপেয়ারিং করতে যত বরাদ্দ লাগে, যে ক্ষমতা বা যোগ্যতা লাগে, আমার কথা মিলেই নিয়েন পরে। যে লোকটা আমি হেরে যাই কিংবা জিতি, আপনাদের মাঝেই থাকবো, কিন্তু মিলাইয়েন যে কথা সঠিক বলছি কিনা। যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নাই। সুতরাং এই নির্বাচন আপনাদের অধিকার রক্ষার জন্য একটি মাধ্যম। এখানে অনেক মা বোনেরা অপেক্ষা করছেন, অনেক চাচারা, বাবারা। সরকার কিন্তু আমাদের বাড়ি গাড়ি করে দেয় না, দেয়? সরকার আমাদের বাড়ি গাড়ি করে দেয় না, সরকার আমাদের বাজার করে দেয় না, সরকার আমাদের একটি উন্নত এলাকা উপহার দেয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এগুলো দেয়, যেটা দিয়ে আমরা অবাধে শান্তিতে চলাচল করি, তাই তো? তা আমার এলাকার উন্নয়নই যদি থেমে যায়, তাহলে আমি কিভাবে বসবাস করব? সুতরাং সামনের দিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল স্মার্ট মঠবাড়িয়া বিনির্মাণ আপনাদের সাথে নিয়ে করতে চাই। আমরা আপনাদের অনেক কিছু না দিতে পারলেও মঠবাড়িয়ার যে রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক পরিবেশ, আপনাদের যে চলাফেরার স্বাধীনতা নেই, ভোট আসলেই যে ওরা ভোট কেড়ে নিতে চায়, সেই স্বাধীনতা আমরা ফিরিয়ে দিতে পারবো। আমরা আপনার রাস্তায় অবাধে চলাচলের জন্য এই শিশু কিশোর গ্রাম দমিয়ে আপনাদের চলাফেরার স্বাধীনতা দিতে পারবো। আমরা আপনাদের নিরাপত্তা, ভূমিদস্যুরা যেন আপনার বাড়িঘর দখল না করতে পারে, সুষ্ঠু বিচার ব্যবস্থা, আইনি সহযোগিতা আপনাদের দিতে পারবো, কোনো টাকা লাগবে না। সুতরাং আপনারা আপনাদের যাওয়ার একটি জায়গা তৈরি করুন, যেন আপনারা বিপদ আপদে পড়লে একটি দরজায় যেতে পারেন। সেই দরজা আমি উন্মুক্ত রাখতে চাই আপনাদের জন্য। আমার আর কোনো দোষ খুঁজে পায় না। শোনেন, আরেকটু সময় নষ্ট করি। আমি একটি হসপিটাল করেছিলাম আমার বাবার অর্থায়নে 2020 সালে আমার নামে। সেই হাসপাতাল করার উদ্দেশ্য ছিল ব্যবসা করে না। আমি যদি হাসপাতালের ব্যবসা করতে চাই, আমি ঢাকায় বড় হাসপাতাল করতে পারি। আমি চেয়েছিলাম কম মূল্যে সেবা দিয়ে একটি হাসপাতাল করি, মানুষ যেন অর্ধেক মূল্যে সেবা পায়। কিন্তু আমরা তখন কেউ স্থানে ছিলাম না, ম্যানেজার সহ কর্মকর্তারা
বিভিন্নভাবে দুর্নাম বদনাম করে ফেলেছিল, যার কারণে আমি দেখলাম মাসে মাসে টাকাও লজ্জায়, ওদিকে দুর্নামও হয়, তো এটা আর করার দরকার নেই, আমি বন্ধ করে দিলাম। তারা বক্তব্যে আর কোনো দোষ খুঁজে পায় না, বলে যে হাসপাতালে লস হইতো বন্ধ করে দিছে, তাইলে কি সেবা দিবে। ধরে নিলাম আমি ব্যবসার উদ্দেশ্যে দিলাম, আমি যেটা প্রথম বলছি সেটাই সঠিক। ধরে নিলাম আমি ব্যবসার উদ্দেশ্যে দিলাম, আমার ব্যবসা যদি লস হয়, আমি যদি বন্ধ করে দিই, সেখানে আমার অপরাধ কি? এটা কোনো দোষের মধ্যে পড়ে? গেল, আর কিছু পায় না। শুনেন, সরকার আমার রাজনৈতিক অবস্থান, আমার পারিবারিক অবস্থান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি একটি জাতীয় দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার সম্পাদক প্রকাশক, সকল কিছু বিবেচনা করে আমাকে 2টি অস্ত্রের লাইসেন্স নিরাপত্তার জন্য দিয়েছে। সেই অস্ত্র একটি আমার পিছনে পকেটে ছিল, একদিন অল্প একটু বাদ বের হয়ে গেছে, সেটা 3 বছর আগে আমি এক শীতকালীন সময় কম্বল বিতরণ করেছিলাম আপনাদের মাঝে, একটি ছবিতে এসেছিল অল্প একটু, আমি কাউকে প্রদর্শনও করিনি, হুমকিও দিইনি, আমার পিছনের পকেটে। সেই ছবিটি ফেসবুকে ছেড়ে আমার দোষ বের করে আমি নাকি সন্ত্রাস। আমার বৈধ অস্ত্র যদি আমার কাছে থাকে, সেটা তো আমার কাছে রাখার জন্যই আমার নিরাপত্তা, আর কোনো দোষ খুঁজে পায় না। পারিবারিক পরিচয় জানতে চায়, বলে দিলাম মাইকে, আমার দাদারও 200 বিঘা জমি, আমার নানারও 200 বিঘা জমি। ওদের কি আছে? ওর দাদা চৌকিদার ছিল, যেটি আমি বলতে চাইনি, কিন্তু ওরা বলতে বাধ্য করেছে। আমার ব্যক্তিগত অর্থে 2018 সালে এই পৌর শহরের 1 নম্বর ওয়ার্ডে 3 তলা বাড়ি করেছি। ওদের এই মঠবাড়িয়ায় কোনো হোল্ডিং নাম্বার নাই, ওরা আমার দোষ ধরে। ঢাকার রাজপথে নেতৃত্ব দিয়েছি সফলতার সাথে, লেখাপড়া করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছি, আর উনি মাদকাসক্ত হয়ে মাস্টার্স পাশও করতে পারে নাই, তারা আমার দোষ ধরে। সুতরাং আমি বলতে চাই, আপনারা এই মিথ্যাচার, রাজনৈতিক দেউলিয়ার কথা বিশ্বাস না করে বিভিন্ন জায়গায় আবার বলে আমরা নাকি ভান্ডারিয়ার এজেন্ট। জানা দরকার, ভান্ডারি একটি আলাদা আসন। মহিউদ্দিন মহারাজ সাহেব মঠবাড়িয়ায় মনোনয়ন চেয়েছিলেন, তিনি অনেক রাস্তাঘাটও করে দিয়েছেন, আপনারা জানেন না, তিনি পাননি। ভান্ডারিয়া থেকে এবার এমপি হয়েছে। এই মঠবাড়িয়া নিয়ে তার আর কোনো স্বপ্ন নেই, আশা নেই। এই মহারাজ সাহেব যখন এমপি নির্বাচন করতে চেয়েছে 2014 সালে, আশরাফুর রহমান ভাই, শ্রদ্ধা সম্মান রেখেই বলি, রাজনীতিতে 10 বছর সিনিয়র, আশরাফ ভাই উপজেলা নির্বাচন করলেন, 30 লক্ষ টাকা আনলেন তার কাছ থেকে। শুনেন, আমরা বলতে চাইলে কেন বলি, নিজে যে অপরাধ করে সেটা আবার মানুষের উপর চাপায়, এজন্যই বলি, তা না হলে বলতাম না। 2016 সালে তার ভাই, বর্তমানে রাজশাহীর পুলিশ সুপার, মতিঝিলের এসি ছিলেন, 10 লাখ টাকা নিলেন তাদের কাছ থেকে গাড়ি কিনতে। জেলা পরিষদে যখন মহারাজ ভাই জেলা চেয়ারম্যান হলেন, তখন 2019 সালে 65 লাখ টাকা আনলেন। উপজেলা চেয়ারম্যান রিয়াজ সাহেব 40 লাখ, সিফাত সাহেবকে দিলেন 25 লাখ নির্বাচন করার জন্য। তারা মঠবাড়িয়ায় তাদের বিরুদ্ধে সারাদিন মিথ্যাচার করে। কেন? বলে যে ভান্ডারিয়ালারা কাইটে লই যাবে মঠবাড়িয়া। গুজব, মিথ্যাচার জাতীয় নির্বাচনে করেছে, এখনো করে। যদি হয়ে থাকে, উপজেলা চেয়ারম্যানের কোনো থানা কাটার ক্ষমতা নাই। সুতরাং আপনাদের যদি এই গুজব ছড়ায়, আপনারা বলবেন তোমরা দিনের বেলা তাদেরকে গালি দাও, রাতের বেলা পা চেটে গিয়ে টাকা আনো। আমার এই কথা যদি মিথ্যা হয়, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাবো। আর যদি মিথ্যা না হয়, তাহলে উনি পরবর্তী মিটিং এ কোরআন শরীফ নিয়ে বলবে মহারাজ সাহেব মিরাজ সাহেবের কাছ থেকে এই টাকা উনি আনেন নাই, অথবা কোনো টাকা আনেন নাই। বক্তব্য সুস্পষ্ট আমার। সুতরাং নিজে যে অপরাধ করে মানুষকে সেটা আবার
মানুষের উপর দায় চাপায়, আমাদের নেতাদের চরিত্রহানি করে। আমাদের নেতারা নাকি রাস্তা বাজারের ভিড়ি দখল করেছে, আমাদের নেতারা নাকি তাদের আশেপাশে যারা থাকে তারা সকলে অপকর্মের সাথে জড়িত। সুতরাং এই নির্বাচনের মধ্য দিয়ে সঠিক জবাব দিয়ে রদ কলম, টিয়া পাখি এবং প্রজাপতিতে ভোট দিবেন। এই নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। আপনারা যাবেন, প্রথম আঙ্গুলের ছাপ মেলাবেন, তারপর মার্কায় ছাপ দিবেন, তারপর লাল এবং সবুজ বাটন থাকবে, সবুজ বাটনটিতে চাপ দিবেন, আপনার ভোট হয়ে যাবে। আপনাদেরকে ধন্যবাদ। আওয়ামী লীগ ছাড়াও বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ অনেক নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এখানে উপস্থিত হয়েছেন। সকলকে কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতির অনুমতিক্রমে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করা হল।